গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মজার গল্প মদন তপাদারের বাক্স। আজ রইল দ্বিতীয় পর্ব। শুরু করছি আজকের গল্প মদন তপাদারের বাক্স। কানা পিসি গলাটা একটু নরম করে বলে, হ্যাঁ রে হরি, বলি আমাদের ৩-৪ হাজার ভরির গয়না, ৩ কলসি হিরে জহরত, ৭০০ আকবরী মোহর কার জন্য আগলে রেখেছি বলতো? তুই ছাড়া আমাদের আছেটা কে? তোকেই সব দিয়ে থুয়ে যাব, তাই বলেই না সবসময় ভয়ে ভয়ে থাকি অন্য কেউ এসে না লুটে পুটে নিয়ে যায়। তা বাছা, এসব অজ্ঞাত কুলশীলকে কি প্রাসাদে ঢোকাতে আছে? সোনা দাদার গল্প সেই ছেলেবেলা থেকেই শুনে আসছেন হরিশ্চন্দ্র। পিসিমারা নাকি তাকেই সব দিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত একটি পয়সাও উপর-হস্ত করেনি। এতকাল খুব আশায় আশায় ছিলেন, কিন্তু এখন আশা ক্ষীণ হতে হতে উবে যেতে বসেছে। তবে এদের তিনি চটাতেও সাহস পান না। কি জানি, যদি সত্যি একদিন লুকোনো সোনাদানা বের করে দেয়, তাহলে কি হবে? অনেক ভেবে দেখেছেন হরিশ্চন্দ্র। সোনাদানা পেলে এই বয়সে তিনি একজোড়া নরম দেখে বিদ্যাসাগরী চটি কিনবেন, একটা ঝলমলে দেখে জরির জোব্বা, দাঁতগুলো বাঁধিয়ে নেবেন, আর দুবেলা ভাতের পাতে একটু আমসত্ত্ব খাবেন। এর বেশি ভাবতে তার ভরসা হয় না। হরিশ্চন্দ্র হাত জোড় করে বললেন, পিসিমাগণ, আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের সোনাদানা খুঁজে বের করার মতো মনীষী এখনো জন্মায়নি। সেই গাঁড়া সর্দারের কথা মনে নেই? সে আমাদের সবাইকে বেঁধে রেখে দক্ষিণের ঘরের মেঝে খুঁড়ে গর্ত করেছিল। তা আপনারা তো মাটি চাপা দিয়ে তাদের মেরেই ফেলেছিলেন প্রায়। বাড়িতে একটা অপঘাত হতে যাচ্ছে দেখে রাখো হরি তাদের উদ্ধার করে। কুঁজো পিসি ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলে, তবু বাপু সাবধানের মার নেই, ছোঁড়াটা বড্ড চালাক চতুর, চোখ দুটো যেন চারদিকে চরকির মতো ঘুরছে, মতলব মোটেই ভালো বুঝছি না। খোঁড়া পিসি ঝংকার দিয়ে বলে, কার মতলবই বা ভালো দেখছিস লা? দুনিয়াতে কি আর ভালো লোক আছে? নাদু মালাকার তো এখনো মেটে হাঁড়ি নিয়ে এ বাড়ির আড়ায় আড়ায় আমাদের ধরবার জন্য ঘুরে বেড়াচ্ছে। কালও দেখেছি পিছনের ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে আশাওড়ার আড়াল থেকে নজর দিচ্ছে। হ্যাঁ রে হরি, সত্যি করে বলতো, আমাদের ধরার জন্য নাদু তোকে কত টাকা দিতে চেয়েছে? হরিশ্চন্দ্র আমতা আমতা করে বলেন, বেশি নয় পিসিমাগণ, নাদু মাত্র ৩,০০০ টাকা কবুল করেছিল। কানা পিসি তার এক চোখ কপালে তুলে বলে, মাত্র ৩,০০০ টাকা? বাবা, আমাদের দাম নাকি ৩,০০০? গলায় দড়ি। কুঁজো পিসি ফুঁসে উঠে বলে, ড্যাকরার মুখখানা ভেঙে দিতে পারলি না রে হরি? আমরা হলুম গে চৈতন্যপুরের মহারাজাধিরাজের পিসি, সোজা পাত্তর তো নই রে বাপু। হরিশ্চন্দ্র কাতর কণ্ঠে বলেন, রাগ করবেন না পিসিমাগণ, নাদুর ধারণা আপনারা ডাইনি, আর ডাইনির আত্মা দিয়ে নাকি অনেক কাজ হয়। কানা পিসি বলে, অ্যাঁ, তার এত আসপত্তা? কুঁজো পিসি বলে, ছোট মুখে এত বড় কথা? খোঁড়া পিসি বলে, ওরে পিঁপড়ের পাখা গজিয়েছে। হরিশ্চন্দ্র কাচুমাচু হয়ে বললেন, না না, সে কথা আমি তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। বলেছি ওরা মোটেই ডাইনি ছিলেন না, 6 পুরুষ আগেকার লতায় পাতায় সম্পর্ক বটে, কিন্তু হিসেব করে দেখা গিয়েছে যে আমরা পিসি আর ভাইপোই বটে। সে একটু গাঁইগুই করছিল বটে, বলছিল মরার পর আর কিসের পিসি,
কিসের ভাইপো? তা আমি তাকে বলে দিয়েছি আমার পূজনীয়া পিসিমাদের দিকে যেন সে আর নজর না দেয়। কানা পিসি বলে, ওরে, আমাদের হিসেব এক্কেবারে পাকা। শুধু ভাইপোই নোস, আমাদের একমাত্র ওয়ারিশন। কুজো পিসি বলে, আহা, শুধু ওয়ারিশন কেন, ও তো আমাদের নয়নের মণি। খোঁড়া পিসি বলে, তা তো বটেই, এখনো যেন সেই ফুটফুটে খোকাটি। তিন পিসি ফুস করে বাতাসে উধাও হয়ে গেলে হরিশ্চন্দ্র একটু জল খেলেন। তিনি জানেন যে তিনি ভুল দেখেন, ভুল শোনেন, ভুল বোঝেন এবং ভুল বলেও ফেলেন, কিন্তু এই ভুল ভুলাইয়ার মধ্যেই তাকে ঘুরপাক খেতে হবে। ব্যাপারটা তার তেমন খারাপও লাগে না, তবে কোনটা ভুল আর কোনটা ঠিক তা নিয়ে একটু গন্ডগোল হয় বটে। এই যেমন কিছুদিন আগে নাদু ওঝা এক সকালবেলায় এসে তার সামনে একটা মেটে হাঁড়ি রেখে পেন নাম করে বলল, কর্তামশাই, হাঁড়ির মধ্যে বটের আঠা আর বন্ধন মন্ত্র মাখিয়ে দেওয়া আছে, ওই তিন ডাইনিকে ভুলিয়ে ভালিয়ে হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিন, আমি সকালের দিকে এসে নিয়ে যাব। হরিশ্চন্দ্র একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তারপর কি হবে? নাদু বলল, তারপর অনেক প্রক্রিয়া আছে। তিনজনকে ওই হাঁড়ির মধ্যে মুজিয়ে শোধন করে যখন বের করব, তখন একেবারে মাটির মানুষ, যা বলবো তাই লক্ষ্মী ছেলের মতো করবে। হরিশ্চন্দ্রের একবার ইচ্ছে হয়েছিল তিন খিটকেল বুড়িকে বেচেই দেন। এই বাজারে 3,000 টাকা কিছু কম নয়। দোকানে ধার বাকি আছে, কাজের লোকের বেতন বকেয়া পড়ে আছে, গয়লা তাগাদা দিচ্ছে। তারপর ভেবে দেখলেন পিসিমাগণ তাকে দীর্ঘদিন ধরে গয়নাগাটি, হিরে জহরত আর মোহরের লোভ দেখাচ্ছে বটে, কিন্তু উপুড় হস্ত করছে না। তবু একটা ক্ষীণ আশাও তো আছে, নাদু মালাকারের খপ্পরে গিয়ে পড়লে আশাটুকুও থাকবে না, গয়নাগাটিও ওই গাপ করবে। হরিশ্চন্দ্র মাথা নেড়ে বললেন, না হে বাপু, পিসি বিক্রি করা আমার কম্ম নয়, ওতে মহাপাপ। নাদু হা হা করে উঠে বলে, আহা, সে তো জ্যান্ত পিসি কর্তামশাই, মরা পিসি, তাও লতায় পাতায় সম্পর্ক, বেচতে দোষ কি? মাত্র 3,000 টাকায় পিসিদের বিক্রি করে দেব, আমি কি সেরকম নাকি? নাদু দুঃখের সঙ্গে বলল, দরটা কি কম মনে হলো কর্তামশাই? বাজার ঘুরে দেখে আসুন গে, পিসির দর কত যাচ্ছে। পিসি প্রতি 1,000 টাকায় আপনার মোটেই ঠকা হচ্ছে না। হরিশ্চন্দ্র দৃঢ়তার সঙ্গে বললেন, না হে বাপু, পিসি বেচলে মহাপাতক, নরকবাস, পরকালের কথাটাও তো খেয়াল রাখতে হবে কি না? তুমি বাপু এসো গিয়ে, দরটা না হয় আর একটু বাড়িয়ে দিচ্ছি কর্তা, তাতে আমার লোকসান যাবে অবশ্য, তা যায় যাও। কিন্তু হরিশ্চন্দ্র রাজি হননি। নাদু মালাকার মনক্ষুণ্ণ হয়ে চলে গেল বটে, কিন্তু সে হাল ছাড়েনি। হরিশ্চন্দ্র মাঝে মধ্যেই খবর পান নাদু একটা মেটে হাঁড়ি নিয়ে প্রাসাদের আদারে পাদারে ঘুরঘুর করে বেড়ায়। হরিশ্চন্দ্র সকালের পায়চারি সেরে সামনের চওড়া বারান্দায় একটা কেঠো চেয়ারে বসে রোদে পা মেলে দিয়ে বসে আছেন। শরৎকাল, মোলায়েম হাওয়া দিচ্ছে, চারদিকে মৌমাছির গুনগুন শব্দ শোনা যাচ্ছে, বিচিত্র সব পাখির ডাক শোনা যাচ্ছে, আকাশে মেঘ আর রোদের খেলা। হরিশ্চন্দ্রের একটু ঢুলুনি মতো এসে গেল। ঠিক এই সময়ে হিরু গণপতি একটা বন্দুক নিয়ে এসে হরিশ্চন্দ্রকে প্রণাম করে পায়ের কাছে বসলো। হরিশ্চন্দ্র সভায় চেয়ে বললেন, বন্দুক কিসের হে? আগে লোহা লক্করের ঘরে টিনের বড় বাক্সে পুরনো জিনিসপত্রের মধ্যে পড়েছিল রাজামশাই, মরচে পড়ে গিয়েছে বটে, কিন্তু খাঁটি বিলিতি জিনিস, মেহনত করে ঘষে মেজে নিলে এতে এখনো কাজ হয়। এসব জিনিস কি অযত্নে ফেলে রাখতে হয় কর্তা? হরিশ্চন্দ্র দুশ্চিন্তাগ্রস্ত মুখে বললেন,
ওই বন্দুক আমার বাপ ঠাকুরদা চালাতেন বটে, আজকাল আর দরকার হয় না বলে পড়ে আছে। হিরু বন্দুকটার গায়ে আদর করে একটু হাত বুলিয়ে বলল, যা দিনকাল পড়েছে কর্তামশাই, তাতে কোথা দিয়ে কোন বিপদ আসে তার ঠিক কি? একটা অস্ত্র থাকা তো ভালোই। হরিশ্চন্দ্র প্রমাদ গুণে বললেন, ওরে বাপু, ওইসব বিপজ্জনক জিনিস ঘাঁটাঘাঁটি করা মোটেই ভালো কথা নয়। ওতে আমাদের কাজ কি? তাহলে খুলেই বলি রাজামশাই, এই হিরু গণপতির পিছনে পিছনেই বিপদ ঘোরে। এই তো 2 মাস আগে মনসাপোতার জঙ্গলে কালোবাবুর দল আমাকে প্রায় ধরেই ফেলেছিল। তারপর ফুটু সর্দারও আমার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে শুনেছি। আতঙ্কিত হরিশ্চন্দ্র বললেন, কেন বাপু, তুমি করেছোটা কি? সে অনেক কথা রাজামশাই, তবে আমি যখন এসে পড়েছি তখন বিপদের অভাব হবে না। পাথর পোতার বাঁকা মহারাজকে ভয় খায় না এমন লোক কাছে পিঠে নেই। তার কারণও আছে। বাঁকা মহারাজ হয়কে নয় করতে পারেন, কালোকে সাদা, পূর্ণিমেকে অমাবস্যা। বাঁকা মহারাজের মহিমা শুনে শুনে কয়েক বছর আগে সুধীর গায়েন মহারাজের নজরানা বাবদ 50টা টাকা কোনো মতে জোগাড় করে পাথর পোতায় গিয়ে হাজির হয়েছিল। একেবারে পা জড়িয়ে ধরে বলেছিল, বাবা, বেঁটে বলে কেউ পাত্তা দেয় না, মান্যগণ্যি করে না, ভালো করে তাকিয়েও দেখে না। মনে বড় কষ্ট বাবা, অন্তত 6 ফুট লম্বা করে দিন। এই তো সেদিন ভজনবাবুর বাড়িতে গিয়ে কড়া নাড়লুম। তা ভজনবাবু দরজা খুলে চারদিক দেখে কোথায় কে বলে দরজা প্রায় বন্ধই করে দিচ্ছিলেন। এরকম সব হচ্ছে বাবা, অপমান আর সইছে না। বাঁকা মহারাজ চিন্তিত মুখে তার দিকে চেয়ে থেকে বললেন, লম্বা হতে চাস? যে আজ্ঞে, নইলে গলায় দড়ি দেব। বাঁকা মহারাজ বাঁকা হেসে বললেন, কোন দুঃখে লম্বা হতে যাবি রে? মানুষ যত বেঁটে হয় তার তত বুদ্ধি। লম্বা হতে চাস তো এক তুড়িতেই তোকে লম্বা করে দিতে পারি, কিন্তু তাতে কি হবে জানিস তো? মাথার যত রসকস টেনে নিয়ে তোর শরীরটা ঢ্যাঙা হবে, তখন ভ্যাবলা হয়ে যাবি, বোকা হয়ে যাবি, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চারদিকের কাণ্ড কারখানা কিছুই বুঝতে পারবি না। লোকে বলবে, ওই দেখ, একটা হাবাগোবা ঢ্যাঙা লোক যাচ্ছে। কথাটা শুনে তাড়াতাড়ি উঠে সুধীর বলে, তাহলে কি আমি বেশ বুদ্ধিমান লোক বাবা? তা নোস তো কি, বামন অবতারের কথা শুনিসনি? বামন ভগবান তো তোর চেয়েও বেঁটে ছিল, তা বলে ক্ষমতা কি কম ছিল? রাম বেঁটে, কৃষ্ণ বেঁটে, হিটলার বেঁটে, নেপোলিয়ন বেঁটে, ওরে দুনিয়াটা তো বেঁটেদেরই হাতে। সুধীর তবু দোনামোনা করে বলে, কিন্তু লোকে যে আমাকে মোটে লক্ষ্যই করে না বাবা, বড় অপমান লাগে যে। দূর পাগল, লোকের নজরে থাকা কি ভালো? সবসময় মানুষের নজরদারিতে থাকলে যে কাজকর্মে খুবই অসুবিধে। বরং বেঁটে বলে গা ঢাকা দিয়ে কাজ গুছিয়ে নিতে পারবি। বেঁটে হওয়া তো ভগবানের আশীর্বাদ রে। কত লোক বেঁটে হওয়ার জন্য আমার কাছে এসে ধর্ণা দিয়ে পড়ে থাকে। সেই দিনই সুধীরের চোখের সামনে থেকে একটা পর্দা সরে গেল। বেঁটে হওয়ার সুবিধের দিকগুলো তো তার এতদিন নজরে পড়েনি। এই তো সেদিন বাড়ির ঘুলঘুলি দিয়ে ঢুকে সে ক্যাশ বাক্স সরিয়ে আনলো। লম্বা চওড়া হলে পারতো কি, কালীতলার শুক্লাল শেঠের গদিতে ধরা পড়তে পড়তেও যে বেঁচে গেল, সে শুধু বেঁটে বলেই না, শুক্লালের ছেলেটা তো ধরেই ফেলেছিল প্রায়, চড়চাপুড়েও কষিয়েছিল কয়েকটা, কিন্তু সবই হাওয়া কেটে বেরিয়ে গেল। শেঠ বাড়ির বড় নর্দমার ফুটো দিয়ে চম্পট দিতে তার তো কোনো অসুবিধেই হয়নি। সে তাড়াতাড়ি বাঁকা বাবাকে পেন নাম করে বলল, বাবা, আপনার আশীর্বাদে আমি যেন চিরকাল বেঁটেই থাকি। তা বাঁকা মহারাজের আশীর্বাদে সুধীর এখনো বেঁটেই আছে, আর বেঁটে থাকার আনন্দে তার মনটা মাঝে মাঝে বড়ই উচাটন হয়। সাবধানের মান নেই বলে সে মাঝে মাঝেই গিয়ে গোবিন্দপুরের
হারু দর্জিকে দিয়ে নিজের মাপ নিয়ে আসে। গত সপ্তাহতেই হারু তার মাপ নিয়ে বলল, না রে, তুই সেই 4 ফুট 3 ইঞ্চি আছিস। মাঝে মধ্যে অবশ্য একটু দুশ্চিন্তা হয়, 4 ফুট 3 ইঞ্চিটা কি একটু বেশি লম্বা হয়ে গেল না? এতটা লম্বা হওয়া কি ভালো? বাসন্তী সার্কাসের জোকার হরগোবিন্দ মাত্র 2.5 ফুট, আর চরণগঙ্গার জটেশ্বর 4 ফুটের চেয়েও কম। ষষ্ঠীতলার নগেন পাল 4 ফুট 1 ইঞ্চি। তাহলে কি সে লম্বাদের দলেই পড়ে গেল? আর একটু বেটে হলে কি ভালো হতো না? এবার এও ভেবে দেখে যে বাঁকা মহারাজ যখন তাকে বেটে বলেছে, তখন সে নির্ঘাত বেঁটেই। তাই সুধীর মাঝে মাঝে গুনগুন করে গায়, বড় যদি হতে চাও বেঁটে হও তবে, দুনিয়াটা একদিন বেটে দেরি হবে। বেটে যার পিতা মাতা, বেটে যার ভাই, তার মতো ভাগ্যবান আর কেহ নাই। বেটেগণ যতজন আছে এই ভবে, একত্রিত হলে তারা দুধে ভাতে রবে। বেটে পায়ে হেঁটে হেঁটে যাবে বহু দূর, দুনিয়া লুটিয়া তারা আনিবে প্রচুর। জয় বেটে, জয় বেটে, বেটেদের জয়। বেটে হয়ে বেঁচে থাকো সদা আনন্দময়। লম্বা চওড়া লোক দেখলে আজকাল সুধীরের করুণাই হয়। বেচারারা জানে না লম্বা হয়ে কি ভুলটাই না করেছে। বেশ আনন্দেই ছিল বটে সুধীর, কিন্তু তার মতো মনীষীদের একটা দিন ভালো যায় তো পরের দিনটাই খারাপ। আজ পূর্ণিমে তো কালই অমাবস্যা। মন্টুরামের হাতে হেনস্থা হওয়ার পর থেকে সবাই দোয়া দিচ্ছে তাকে। এমন কথাও বলছে যে আলমারির মধ্যে দম বন্ধ হয়ে মরে গেলেও নাকি সে শহীদের সম্মান পেত, আর মোটা ক্ষতিপূরণও আদায় হতো। না মরে বড়ই ভুল করে ফেলেছে সে। কালোবাবু তাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন, আগামের 1000 টাকাও ফেরত দিয়েছেন। ফেরত না দিলে কি যে হবে তা ভাবতেও হাত পা হিম হয়ে আসে। তাই আজকাল সুধীরের ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ে, খিদে হয় না, ঘুম হয় না। বেটে হওয়ার দরুন যে আনন্দটা হতো সেটা আজকাল আর হয় না। বন্ধু বান্ধবরা আগে খোঁজ খবর নিত, তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি কানাই দারোগা পর্যন্ত তাকে থানায় ডেকে নিয়ে গিয়ে বলল, ওরে, চোর পুলিশের সম্পর্কটা তো আজকের নয়, হাজার হাজার বছরের পুরনো সম্পর্ক। চোর ছাড়া যেমন পুলিশের চলে না, তেমনি পুলিশ ছাড়া চোরের মহিমা থাকে না। বুঝলি, সম্পর্কটা অনেকটা বাপ বেটার মতো, আবহমান কালের ব্যাপার। তাই তোর ভালোর জন্যই বলি, বিদ্যেটা একটু ভালো করে ঝালিয়ে নিয়ে তবেই কাজে নামিস বাবা। মন্টুরাম তোর নামে একটা ডায়েরি করে রেখেছে বটে, তবে তুই কাঁচা চোর বলে আমি কেস দিচ্ছি না। এ কথা শুনে সুধীরের ভারী আবেগ এসে পড়ায় সে হাও হাও করে কেঁদে উঠে বলল, আর চুরি টুরি করবো না বড় বাবু। তাতে কানাই দারোগা ভারী অবাক হয়ে বলে, চুরি করবি না? চুরি করবি না কেন রে? না করলে তোরই বা চলবে কি করে, আমাদের এবার চলবে কি করে? বলছি কি, হাত মকসো করে নিয়ে কাজে লেগে যা। আর পুলিশের সঙ্গে যে তোর বাপ বেটার সম্পর্ক সেটা ভুলিস না। খোরপোশ বাবদ কিছু করে দিয়ে যাস বাবা। যে আজ্ঞে। এখন যা বাবা, আমার বাড়ির কাজের মেয়েটা 3 দিন ছুটি নিয়ে দেশে গিয়েছে। এই 3টে দিন ঘরের ছেলের মতো আমার বাড়ির কাজগুলো করে দে। বেশি কিছু নয় রে, ঘরদোর ঝাড়পোছ করবি, কাপড় চোপড় কেচে দিবি, আর বাসনগুলো মেজে দিবি। আর ওই সঙ্গে বাগানটাও একটু কুপিয়ে দিস বাবা। এটা যে আরো বড় অপমান সেটাও সুধীর হাড়ে হাড়ে টের পেল। এর চেয়ে জেল খাটলেও সেটা সম্মানের ব্যাপার হতো। অপমানে অপমানে সে যেন আরো বেঁটে হয়ে যাচ্ছে, কিন্তু বেঁটে হওয়ার আনন্দ টের পাচ্ছে না। চৈতন্যপুরের খাল ধারে বাঁধানো বটতলায় একটা গামছা পেতে শুয়ে নিজেই নিজের দুঃখের কথা ভাবছিল সুধীর গায়েন। ভাবতে ভাবতে একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। এমন সময় টের পেল তার শিয়রের কাছে কে যেন এসে সাবধানে বলল, কালোবাবু এমনি ভাবেই
হঠাৎ হঠাৎ যেন মাটি খুঁড়ে হাজির হয়ে যান, কখনো যেন বাতাস থেকে শরীর ধরেন, কখন কোথায় হাজির হবেন তার ঠিক নেই। কালো কাপড়ে মুখ ঢাকা ওই মূর্তিকে দেখলে তার অন্তরাত্মা শুকিয়ে যায়। তাই সুধীর জোর করে চোখ বন্ধ রেখে মটকা মেরে পড়ে রইল। শিয়রের কাছে বসা লোকটা যেন উসখুস করছিল কিছুক্ষণ, তারপর হঠাৎ বলে উঠল, উফ, এখানে বড্ড চোর চোর গন্ধ পাচ্ছি। কথাটা শুনে সুধীর টক করে উঠে বসলো, খেঁচিয়ে উঠে বলল, চোর চোর গন্ধ পাচ্ছেন মানে? গন্ধ পেলেই হলো? চোরের গায়ে কি আলাদা গন্ধ থাকে নাকি? বুড়ো সুড়ো লোকটা ধুতির খুঁটে নাক চেপেছিল, জুলজুল করে সুধীরের মুখের দিকে চেয়ে থেকে বলল, তা থাকে বই কি বাপু, চোরের গন্ধ আমি খুব চিনি। একটু চামসে গন্ধ, কাঁচা চামড়া রোদে দিলে যেমনটা হয়। তা বাপু, তুমি কি চোর নাকি? সুধীর গম্ভীর মুখে মাথা নেড়ে বলল, না, চুরি ছেড়ে দিয়েছি। লোকটা যেন একটু আঁতকে উঠল, তারপর ভারী অবাক হয়ে বলল, বলো কি, ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ও কর্ম আমার জন্য নয়। ছেড়ে দিয়েছো, কিন্তু গন্ধ যে একেবারে মম করছে হে। মোটেই আমার গায়ে কোনো চামচে গন্ধ নেই, আমি রোজ গায়ে মাটি মেখে চান করি। ও কি আর গায়ের গন্ধ হে, ও হলো গুণের গন্ধ। সবাই কি ও গন্ধ টের পায়? সুধীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, গুণটুন আমার নেই মশাই, আমি ঠিক করেছি এই বটতলাতেই একটা তেলে ভাজার দোকান দেব। লোকটা চাপা আর্তনাদ করে বলল, সর্বনাশ, এত ক্ষমতা, এত বুদ্ধি, এত এলেম নিয়ে শেষে তেলে ভাজার দোকান? এই যে হাতি দিয়ে হাল চাষ, গদা দিয়ে পেরেক পোঁতা, পুকুরে জাহাজ ভাসানো। সুধীর একটু ভড়কে গিয়ে বলে, মানেটা কি দাঁড়াচ্ছে বলুন তো মশাই, কি বলতে চাইছেন? লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে ডাইনে বাঁয়ে মাথা নেড়ে হাল ছাড়া গলায় বলে, মৃগনাভির কথা শুনেছ তো? কোটিতে গুটিক মেলে, কত লোক মৃগনাভির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই হরিণ খুঁজে পাওয়া ভারী কঠিন কাজ, বুঝলে? বুঝলো মশাই, কিন্তু মৃগনাভিতে আমাদের কি প্রয়োজন? তা ধরো কেন, আমি আজ এই দুষ্প্রাপ্য মৃগনাভির হরিণী খুঁজে পেয়েছি। চামচে গন্ধ শুনে তুমি রাগ করলে বটে, কিন্তু ওই চামচে গন্ধওয়ালা লোক খুঁজে খুঁজে কত মানুষ যে হয়রান হয়ে যাচ্ছে তা জানো? কেন মশাই, এত মানুষ থাকতে হঠাৎ চামচে গন্ধওয়ালা লোককেই সবাই খুঁজছে কেন? সেটাই তো লাখ টাকার প্রশ্ন হে। শুধু কি খুঁজছে, টাকার থলি হাতে খুঁজে বেড়াচ্ছে, পেলেই আগাম ধরিয়ে দিয়ে কাজে লাগিয়ে দেবে। তবে কি জানো, যার ওই গন্ধ আছে সে নিজেও টের পায় কি না? এই যেমন তুমি, এত গুণ নিয়ে ভর দুপুরে বটতলায় গামছা পেতে শুয়ে আছো, একেই বলে প্রতিভার অপচয়, ক্ষমতার অপব্যবহার, বেনারসি পুরে বাসন মাজা। সুধীর হাঁ হয়ে লোকটার দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর খানিকটা বাতাস খেয়ে ফেলে বলল, আপনি কি বলতে চান যে আমি একজন ভালো চোর? লোকটা ঘন ঘন ডাইনে বাঁয়ে মাথা নেড়ে বলে, না না, গন্ধওয়ালা চোরকে আমরা ভালো চোর মোটেই বলি না। সুধীর ফুঁসে উঠে বলে, ভালোই যদি না হবে তাহলে এত কথা কিসের? শাস্ত্রে গন্ধওয়ালা চোরকে বলে চূড়ামণি চোর, তারা তস্কর শ্রেষ্ঠ, তারা হলো গিয়ে পরশ পাপহারক কুলের রাজা। 10-20 বছরে এরকম মানুষ একটা দুটো মাত্র জন্মায়। শুধু ভালো চোর বললে যে তাদের বেজায় অপমান হয় হে। কথাটা শুনে সুধীর থম ধরে কিছুক্ষণ বসে রইল। স্বপ্ন দেখছে কি তা কিছুক্ষণ বুঝতে পারল না। লোকটা চোখ এড়িয়ে নিজের বা বগলটা একটু তুলে গন্ধ শোঁকারও একটা চেষ্টা করলো সে, কিন্তু তেমন কোনো চামচে গন্ধ আছে বলে মনে হলো না তার। লোকটা ভারী উদাস আর করুণ গলায় বলল, নিজের গায়ের গন্ধ টের পায় না বলে এমন কত প্রতিভাই যে
চর্চার অভাবে মাটি হয়ে গেল, তার হিসেব নেই। যারা শ্রেষ্ঠ চোর হয়ে দাপিয়ে বেড়ানোর কথা, সে হয়তো দেখা গেল থানার সেপাই হয়ে টুলে বসে খৈনি ডলছে, কিন্তু প্রাইমারি স্কুলের মাস্টার হয়ে ছাত্র ঠ্যাঙাচ্ছে, নয়তো বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করে গামছায় চালকলা বেঁধে বাড়ি ফিরছে, কিংবা বটতলায় বসে তোলা উনুনে ভেজাল তেলে ফুলুরি বেগুনি ভাজছে। ভাবলে মনটা হাহাকার হয়ে যায় হে। বট গাছের বীজ থেকে আশাওড়া জন্মালে কার না দুঃখ হয় বলো? সুধীর উদাস নয়নে দূরের মাঠঘাটের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে বলল, না মশাই, অনেক ভেবে দেখেছি, চুরি করা মোটেই ভালো কাজ নয়, ওতে বড় পাপ হয়, ও আমি ছেড়েই দিয়েছি। লোকটা ভারী মোলায়েম গলায় বলে, কথাটা আমিও শুনেছি বটে, চুরি করা মহাপাপ। তা এ হলো বহু পুরনো কথা। সাহেব আমলের টানা পাখা কি এখন চলে বলো? নাকি আমরা এখনো সেই আগেকার মানুষের মতো কাঁচা মাংস খাই? বন্দুক পিস্তলের যুগে কেউ কি আজ তলোয়ার নিয়ে যুদ্ধ করতে নামে? ধরো না কেন, তুমি একজন পয়সাওয়ালা মানুষের থেকে 100 টাকা চুরি করলে, তারপর সেই 100 টাকা থেকে 2 টাকার মুড়ি বাতাসা কিনে খেলে, 1 টাকার বিড়ি কিনলে, 2 কিলো চাল, 1 পোট ডাল, 1 শিশি তেল, নুন লঙ্কা আখের গুড় কিনলে তো? তাতে মুড়িওয়ালা, বাতাসাওয়ালা, বিড়িওয়ালা, সবজিওয়ালা সবাই কিছু কিছু পেলো। এখন দেখো, যার 100 টাকা ছিল সে একটু নামলো, আর মুড়িওয়ালা, বাতাসাওয়ালা, বিড়িওয়ালা, সবজিওয়ালারা একটু উঠলো। আর এইভাবে অল্প অল্প করে চোরেরা সমাজের অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে সাহায্য করছে কিনা তা ভেবে দেখো। মানুষ বিপ্লব করে যা করতে চাইছে, চোরেরা তো সেটাই করছে রে বাপু। প্রাণ হাতে করে রাত জেগে পুলিশের কিলগুতো খেয়ে জেল খেটে তারা যা করছে, একদিন লোকে তার মূল্য বুঝবে আর ধন্যি ধন্যি করবে। সুধীর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চোরের যে এত মহিমা, চোর যে আসলে বিপ্লবী, তা মোটেই জানতাম না মশাই। লোকটা একটু অবাক হয়ে বলল, কথাটা কি তোমার ন্যায্য মনে হলো না বাপু? সুধীর ঘাড় চুলকোতে চুলকোতে বলে, অন্যায্য নয়, তবে কিনা কথাটার মধ্যে কোথায় যেন একটা পাঁচ আছে, সেটা ধরতে পারছি না। ওরে বাপু, প্যাঁচ না থাকলে লাটু ঘোরে না, প্যাঁচ ছাড়া জিলিপি হয় না, ঘুড়ি কাটে না, লতা গাছ বেয়ে উঠতে পারে না, প্যাঁচ কি ফেলনা জিনিস? তাও বেশি ঠিক। লোকটা খুশি হয়ে বলল, এই তো বুঝেছো, বুঝতেই হবে। শুধু তুমি গন্ধওয়ালা মানুষের নও, তার উপর নাটা, যত নাটা তত বুদ্ধি, সাইজটাও একেবারে জুৎসই, যাকে বলে সোনায় সোহাগা। মাথায় ফুলঝুরির মতো বুদ্ধি, কেউটের ছোবলের মতো কাজ, পায়ে হরিণের মতো দৌড়, আর চাইবে কি? তোমাকে একেবারে বরপুত্র করেই পাঠিয়েছেন। সুধীরের কেন যেন একটু ঠ্যাং দোলাতে ইচ্ছে যাচ্ছিল, তাই সে কিছুক্ষণ নীরবে ঠ্যাং দোলালো। সাদা দাড়ি গোঁফ আর সাদা বাবরি চুলের বুড়ো লোকটা তাকে কিছুক্ষণ জুল করে দেখে জামার ভিতরের পকেট থেকে সাবধানে কিছু টাকা বের করে বলল, দেখো বাপু, গুণী মানুষের কদর করতে পারি তেমন সাধ্যি আমার নেই, তবু এই 1,000 দেড়েক টাকা রাখো। সুধীর ভারী অবাক হয়ে মাথা নিচু করে লাজুক গলায় বলল, আহা, টাকা কিসের জন্য? আমি তো কিছু করিনি এখনো। তাতে কি, তোমার সময়টা যে ভালো যাচ্ছে না, তা তোমার মুখ দেখেই বুঝেছি। সুধীর গদগদ হয়ে বলে, বড় উপকার করলেন মশাই, অনেক ধার কর্জ হয়ে আছে, সেগুলো শোধ হয়ে যাবে। আর একটু কথা ছিল বাপু, কানাঘুষো শুনেছি 10-12 বছর আগে তোমার যখন ছোকরা বয়স, সেই সময় তুমি নাকি জাদুকর মদন তপাদারের অ্যাসিস্ট্যান্ট ছিলে। সুধীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অ্যাসিস্ট্যান্ট বললে বাড়াবাড়ি হবে, তবে আমি তার তল্পিতল্পা বইতাম বটে। ইচ্ছে ছিল ম্যাজিক শিখে আমিও খেলা দেখিয়ে বেড়াবো। তা শিখলে? শিখেছিলাম, তবে তার সঙ্গে ঘুরে ঘুরে বুঝলাম যে
ম্যাজিকের তেমন বাজার নেই। মদনবাবু তেমন বড় ম্যাজিশিয়ান তো ছিলেন না। আগে সার্কাসে ট্রাপিজের খেলা দেখাতেন, অনেক টাকা মাইনে ছিল। পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়ায় সার্কাসের চাকরিটা যায়। তখন পেটের দায় ম্যাজিক দেখিয়ে বেড়াতেন। তা বাপু, তার ম্যাজিকের বাক্সখানা তো তুমি নিশ্চয়ই মেলা নাড়াঘাটা করেছো, তাতে কি ছিল মনে আছে? তা থাকবে না কেন, আমি তো গুছিয়ে রাখতুম। কিন্তু বিশেষ কিছুই ছিল না মশাই। গোটা স্টেক থ্রোয়িং নাইফ, কয়েকটা লোহার বল, কয়েক প্যাকেট তাস, আর ম্যাজিকের চোঙা, খেলনা পিস্তল, মন্ত্র পড়ার রুমাল, এইসব আর কি। আর কিছু একটা ধুকধুকি ছিল মনে আছে। মদনবাবু সেটা হাত দিতে বারণ করতেন। দস্তার একটা চৌকো মতো কাঁচ, তাতে একটা পালোয়ানের ছবি খোদাই করা। আমি অনেক নেড়ে খেটে দেখেছি মশাই, তা থেকে দৈত্য দানব কিছুই বেরোয়নি। মদনবাবু যে রাতে নিরুদ্দেশ হন, সে রাতে তুমি তার কাছে ছিলে? ফের একটা দীর্ঘশ্বাস ফেলে সুধীর বলে, ছিলুম মশাই। এক বন্ধুর বাড়িতে তার বোনের বিয়ের ভোজ খেয়ে অনেক রাতে এসে মদনবাবুর পায়ের কাছে বস্তা পেতে শুয়েছিলুম। তারপর তারপর শুনবেন? আমার পক্ষে সেটা বড় লজ্জার কথা। তবে অনেক দিন হয়ে গেছে, এখন বলতে আর লজ্জা নেই। তার উপর এত টাকা দিলেন। সেই রাতে মন্টুরামের বাড়িতে আমি চুরি করে পালিয়ে গিয়েছিলাম। বটে? হ্যাঁ, পলকা দরজা দেখে লোভ সামলাতে পারিনি। আমার ভিতরকার ঘুমন্ত চোরটা জেগে উঠেছিল। কিছু বাসনকোসন, একটা ঘোড়া, সাইকেল আর ঘড়ি। পরে শুনেছি মন্টুরাম আর তার বাড়ির লোকেরা চোর বলে মদন বাবুকে খুব অপমান করে তাড়িয়ে দেয়। তোমার সঙ্গে মদন তপাদারেরা দেখা হয়নি? আগে না, খুব মনস্তাপ হয়েছিল আমার। গায়ে গঞ্জে হাটে বাজারে আমি অনেক খুঁজে দেখেছি। মনে হয় ম্যাজিকের বাক্সটা হাতছাড়া হওয়ায় মদন বাবু না খেয়েই মারা গিয়েছেন। সেজন্য আমি অনেক দিন কান্নাকাটি করেছি। মদন বাবু ভালোই জানতেন চুরিটা আমি করেছিলাম, তবু মন্টুরামের কাছে আমার নাম বলেননি। বাক্সটা দেখলে চিনতে পারবে? সে কি কথা! ও বাক্স মাথায় করে করে মদনবাবুর সঙ্গে কি কম ঘুরেছি মশাই! সেই ছেঁড়া খোড়া বাক্সটার যে এখন এত দাম হবে, তা কি কেউ জানতো? ভয়ঙ্কর ভয়ঙ্কর সব লোকেরা বাক্সটার জন্য হন্যে হয়ে উঠেছে। তারা কারা জানো? কালোবাবু আর ফুটু সর্দার, দুজনেই সাংঘাতিক লোক মশাই। কিন্তু ওই বাক্সের মধ্যে কি এমন আছে, তা তো ভেবেই পাই না। হুম, চিন্তার কথাই হে। আগে খুবই চিন্তার কথা। তা মশাই, আপনিও কি ওই বাক্সের একজন উমেদার নাকি? বুড়ো মানুষটি দাড়িতে হাত বুলিয়ে একটু হেসে বলল, না হে বাপু, এই একটু খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। তবে আমি যতদূর জানি ওই বাক্সের একজন ওয়ারিশান আছে। বুঝেছি, কিন্তু ওয়ারিশান ও বাক্স বেচলে তো তাতে বিশেষ কিছুই পাবে না। দাবিদার জুটছে, তা কি বলতে পারেন? মনে হচ্ছে আপনিও বাক্সটার খোঁজে এসেছেন। তোমার খোঁজেও। তুমি বেশ ভালো লোক। ও কথা কবেন না কর্তা, শুনলে পাপ হয়। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মজার গল্প মদন তপাদারের বাক্স। আজ ছিল দ্বিতীয় পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি তৃতীয় পর্ব নিয়ে।